প্রতি পিস কয়েনের দাম ধরা হচ্ছে প্রায় 2 লক্ষ টাকা। আর সে ক্যামেরার দিকে না তাকায় এই বান্দাটা দেখতেছে আরেক দিকে। আপনিও বিক্রি করতে পারেন প্রতি পিস 2 লক্ষ টাকা করে। আমার আব্বু যখন ছোট ছিল তখনই আমার দাদা মারা গেছে। সাইফানের দাদার ভালোবাসা দেখে তখন আমি মনে করি দাদা হইলে মনে হয় এমনই হবে। বাবা মা আছে সেই ব্যাপারটা তারা বুঝবে, যাদের বাবা মা নাই তাদের কাছে এটা হয়তো বা খারাপ লাগবে। মানে ওই যে পিছন থেকে শয়তান টয়তান ডাকে না, মনে হয় বাসায় আওয়াজ হচ্ছে, কিন্তু আমার মনটা খুব খারাপ। চটপটি দেখলেই আমার কান্না আসতেছে। জাস্ট একটাই জিনিস কি যে বেশি যেন দেরি না হয়ে যায় বুঝতে বুঝতে আমাদের সবারই। অনেক জোরে বৃষ্টি হচ্ছে, শিলা বৃষ্টি, শিল পড়তেছে। ভোরবেলা যে ঝড় হয়েছে আমি ভয়ে কাপড় তুলতে পারি নাই, বলছে আল্লাহ হেফাজত করিও, আল্লাহর রহমতে সবই ঠিক আছে। তাই দেখতেছি কোনো জায়গার কাপড় নিচে পড়ছে নাকি। অনেক অনেক ঝড় বৃষ্টি হয়েছে ভোরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। ভোরে টের পাইছিলাম, তারপর থেকে তো আবার ঘুম দিছি। উঠতে উঠতে একটু দেরি হয়েছে। সাইফানও উঠে গেছে, সাইফানের বাবা উঠে গেছে। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ। ঝড় বৃষ্টি হয়ে আরও পরিবেশ শান্ত না? আস্তে আস্তে মানুষজন সব ঢাকায় আসতেছে। ওই হুল্লাটাই ভালো লাগে, ঢাকার নীরব ভালো লাগে না। সুলতানা লাইফস্টাইল থেকে এক আপু কমেন্ট করছে, কালকে যে বাসটা অ্যাক্সিডেন্ট করেছে তখন খালি আপনাদের কথা আমার মাথায় ঘুরছে, মনে মনে দোয়া করছে আল্লাহ সবাইকে হেফাজত করুক, কারণ আপনারা বলেছিলেন যে ঢাকায় রওনা দিবেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, আর আজকে ঠিকঠাক মতন যে পৌঁছাতে পেরেছে তা দেখে শুকরিয়া আদায় করছি। কি পরিমাণ একজন একজনকে ভালোবাসলে যে এরকম কমেন্ট করা যায় দেখেন। মানে ঢাকার বাস শুনেই আপু আমাদের জন্য দোয়া করছে। আমরাও আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমাদেরকে দেখেন কত সুস্থভাবে ঢাকায় নিয়ে আসলো। রাহিমা আক্তার এক আপু লিখছে, আসসালামু আলাইকুম, জীবনের গল্প। আমি আপনাদের সব ব্লগ দেখে ও কমেন্ট করি, অনেক ভালো লাগে। আপনার এই সর্দি থেকে বিদায় নিচ্ছেন দেখে আমার অনেক খারাপ লাগে, বিশেষ করে সাইফানের দাদাভাই ও আকাশ যখন বাসে বসিয়ে আসে তখন আবার অনেক খারাপ লাগে। দোয়া করি খুবই শীঘ্রই আপনারা যেন আবার একসাথে হন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। সাইফানের জন্য অনেক দোয়া করি। আমিও আমার আম্মু অনেক আগে থেকেই আপনাদের ব্লগ দেখে আমি আপনাদের বিগ ফ্যান। আমার বয়স 12, আমি ক্লাস 6-এ পড়ি। ভাইয়ার কমেন্ট রিপ্লাই দিন প্লিজ। আসলে আমাদেরও খারাপ লাগে, কিন্তু ওই যে আবার তো বাড়ি যাব এটা একটা আশা থাকে, ইচ্ছা থাকে। যখন সাইফান আর আকাশ ওই যে বাসে বাসে হাত দেন আর আব্বু এসে হাত মিলায়, ওইটা আমারও খুব কষ্ট লাগে যে চলে যাচ্ছি, তখন বেশি অনুভবটা হয়ে যায়। আর এমনি তো গল্প করতে থাকে সাইফানের দাদা, একটার পর একটা জিনিস সাইফানকে কিনে দিতে থাকে। মুহূর্তটাই অন্যরকম। আমিও জীবনে দাদাকে দেখিও নাই। আমার আব্বু যখন ছোট ছিল তখনই আমার দাদা মারা গেছে। সাইফানের দাদার ভালোবাসা দেখে তখন আমি মনে করি দাদা হইলে মনে হয় এমনই হবে। আমার নিজে আমি মানে আসলে কোনো দিনই দাদার ভালোবাসা পাইনি, বললাম তো আমার বাবার ভালোবাসা পাইনি ওই রকমভাবে। ছোটোকালেই বাবা মারা গেছে, আর সেখানে দাদার ভালোবাসা পাওয়া তো আসলেই ভাগ্যের ব্যাপার। আমি সাইফানের এই কথাটা আম্মুকে সবসময় বলি, মানে সাইফানের দাদিকে, যে দাদা কেমন আমি সাইফানের দাদাকে দেখে বুঝতে পারি। কমেন্টেও এমন 2-1 আসছেন, তারাও আমার মতন এই অনুভবটা মানে ওরা দেখে মানে বলা দেখে আমি তখন মিলাইতে পারি। অনেক ভালো লাগে আমারও। এক ভাই জিজ্ঞাসা করতেন জম্পেশের ঘি কি বিদেশে পাঠানো যাবে, তিনি নিতে চাচ্ছেন। আচ্ছা, এটা আমরা দেখে একটু ভাইয়ের সাথে কথা বলে আপনাকে জানানোর চেষ্টা করব। কলকাতায় খুব বৃষ্টি, তার সাথে শিল পড়ছে। ঢাকাতেও আপু কালকে শিল পড়ছে, আজকে ভোরে শিল পড়ছে। আচ্ছা সাইফানের বাবা, একজন না ইউকে থেকে লন্ডন থেকে কমেন্ট করছে, 2 জন মনে হয় দেখলাম, ঘি নিতে চাচ্ছে, বিদেশে দেওয়া সম্ভব? আমি তো ঘিয়ের মালিক না। মানে ভাইকে জিজ্ঞাসা করে আচ্ছা একটু ব্লগে বলে দিলেও তাও আমার মনে হয় না এখন সম্ভব, কারণ বিজনেসটা তো নতুন, তাই না? অর্গানিক প্রোডাক্ট, অথেন্টিক প্রোডাক্ট এইভাবে তৈরি সহ দেখানোর মানুষজন কম। তো সবাই মিলে যদি সারা দেয় হয়তো, বা যদি ওই পরিমাণ ওদের বিজনেস গ্রো করে তখন কথাটা বুঝতে হবে। এমনি আপনার দেশে কোনো আত্মীয় স্বজন থাকলে যদি কেউ আসে, কারণ বক্সটা তো সিলড প্যাক, বেশ ভালো।
তো আর ওরা বলতেছে যে ওরা টিনের বক্স টক্স বা ওরা অনেক কিছু চিন্তা ভাবনা করতেছে। আপনারা যদি দেশে কেউ আসে সেক্ষেত্রে আপনারা নিয়ে যেতে পারেন, এইটাই। কারণ এখনও আসলে আমরাও তো ওইভাবে করে ভাইয়ের সাথে এইভাবে এই বিষয় নিয়ে আলোচনা করি নাই, আর জানিও না। বাসায় আসার পরে চিয়া সিড আর ইসুপুলের ঘুষি একদিনও ভিজাই নেই। মানে রমজান শেষ হয়েছে, বাড়িতেও তাই, কেউ আর খাই নেই। কিন্তু আমি এই জিনিসটা ধরে রাখতে চাই প্রতিদিন সকালে, শরীরটা অনেক ভালো থাকে। আসসালামু আলাইকুম। নাই না সাইফানকে নিচে পাঠাইছিলাম যে কি কি কাপড় পরতে দেখে আসো। করলা কেজি 60 টাকা দিচ্ছে। করলা আছে? আচ্ছা, তাহলে করলা একটু নিয়ে আসো। এত কত বড় বড়, এত বড় সাইজের করলা? ছোট সাইজের করলাটা নাই? না। বাড়ি থেকে আসার সময় আলু ভাজিটাও দিয়ে দেয়। খালাম্মা বলে কাম্মি যায় রুটির সাথে ভালো লাগবে। নোংরা ঘর বাড়ি গুছাইতে যত সময় লাগে, একটু রান্না থাকলে তখন একটু আরাম হয়। অনেক ভাই বোন এমনভাবে কমেন্ট করেন যে আপনারা পারেনও খাইতে বাসি খাবার। আসলে মায়ের হাতের খাবার কখনো বাসি হয় না, সেটা তো রান্না করা মাত্রই ফ্রিজ করে দিচ্ছে, জাস্ট খালি ওভেনে গরম করে নেওয়া যায়। এটা ভালোবাসা। আসলে যার বাবা মা আছে সেই ব্যাপারটা তারা বুঝবে, যাদের বাবা মা নাই তাদের কাছে এটা হয়তো বা খারাপ লাগবে। বাসায় যত রুটি ছিল সবগুলি রুটি আমাকে দিয়ে দিছে। আমাদের ঢাকার বাসায় তো আটা আছে অনেকগুলো, বলছি খালামা রুটি দিয়ে না, তাও আমার কষ্ট হবে দেখে এসে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। খালামা সব রুটি দিয়ে দিছে। রুটি বানানো যে কি কঠিন কাজ। অনেকে রুটি বানানোর ভয়ে হোটেল থেকে নাস্তা খায়, তারপরে বাড়িতে খুব কম মানুষই রুটি খায়। ঢাকা শহরে এটা বেশি দেখা যায়, গ্রামে তো সবাই তৈরি করেই খায়। হোটেলগুলোতে দেখবেন অনেক ভিড়। আর আমি তো আল্লাহর রহমতে বানাই, সবসময় বাড়ির নাস্তা হয় আমাদের বাসায়। ঝড় বৃষ্টি হতে ছাদে আম গাছ না, সব মুকুল আমার বারান্দায়। কি কালো আমি ধুইলাম, পরিষ্কার ঘর মুচ্ছি নাই আর। সিরিয়াস ঝড়েছে। আজকে সাইফানের শরীর আল্লাহর রহমতে একটু ভালো। ঔষধ কি দিব? বমি বমি ভাব আছে আর বাবা? তাহলে এমিস্টা একটা দিবা না, বাকি জিঙ্কের ওগুলো দিয়ে দিবা। আচ্ছা। সাইফানের একদম রুচি নাই, নাস্তা খাইতে পারলো না। তাড়াতাড়ি! এই যে দর্শক দেখতেছে কিন্তু যে ছেলেটা কি করতেছে, গুড বয় না ব্যাড বয়। গতকালকে সাইফানের ডাক্তার যে ওষুধ দিচ্ছে তার নাম হচ্ছে একটা জক্স, একটা হচ্ছে এমিস্ট্যাট, এটা আপনারা সবাই জানেন বমি থামানোর, আর একটা হচ্ছে জিঙ্ক 20 mg, এটা রাতে একবার করে খাওয়াই দিলাম। আর হচ্ছে ওর স্যালাইন খাইতে হবে। তো এই ডাক্তার দেখানোর আগে আপনার আপা স্কেপটিক্যাল ছিল যে না ডাক্তার দেখানোর দরকার নেই, টাকা খরচ করার কী দরকার, তুমি ডাব এনে দাও তাহলেই হবে। এখন আমি আবার ডাক্তার তখন অনলাইনে অলরেডি দেখাই ফেলছি, কারণ আমি সত্যিকারই কথা আমি ভয় পেয়ে গেছিলাম যে এতবার বমি করছে, 6-7 বার, 2 বার লুজ মোশন হয়ে গেছে। তো আমি চাচ্ছিলাম যে রিস্ক না নিতে, কিন্তু দেখা গেছে যে ও মানে ওষুধ খাওয়ার আগ দিয়েই ও মোটামুটি ওই যে সকাল থেকে স্যালাইন দিচ্ছি। তবে ওর যে জিনিসটা ও একদম কিন্তু বিছনা থেকে উঠেই নেই, একদম ঘুম। ডাক্তার আমার হলো চাউ ভাত আর মুরগি দেখে বলছে এগুলো খাবার দেওয়া যাবে। ডাক্তারও খুশি হয়েছে যে যখন ডাক্তার অনলাইনে কথা বলছিল তখন ও খাচ্ছিল আর কি। আমি খাওয়াই দিচ্ছি, ডাক্তার ওকে ডাইরেক্ট হচ্ছে ভিডিওতে দেখাচ্ছে, বলছে এগুলোই হবে আর কিচ্ছু লাগবে না। এখন ও যে খাচ্ছে এখন আলহামদুলিল্লাহ ওর ভিতরে এই যে শক্তিটা স্ট্রেংথ আস্তে আস্তে একটু রুচি কম এটা হবে। এটা তো রুটি 2 বার মুখে দিয়ে আর খাবে না। পছন্দের খাবার বানাই দাও, একটু খাবে। আজকে যাও ভাত খাবা সাইফান? খাবো। যাও ভাত দিব? তোর ভালো লাগে? ভালো লাগে, তাহলে 1 কাপ আজকেও যাও ভাত বানাই দেবো না। এই ফিল্টার খুললে আমি আর লাগাইতে পারি না, সাইফানের বাবাকে লাগে। পানি টানি যত ছিল সব খাই ফেলছি, এখন সব খুলে খুলে ফিল্টার ধুয়ে একবারে সেট করে ফেলি, নাহলে বাসায় পানি সংকট শুরু হয়ে যাবে। একটা ফিল্টার ধুইতে 20 থেকে 25 মিনিট সময় লাগলো, অনেক সময়ের কাজ।
তাও আল্লাহর রহমতে ভালোই পরিষ্কার করার চেষ্টা করছি। জুম্মার দিন মুরগির মাংস দিয়ে জাউ ভাত খাওয়া হবে আজকে। সাইফানের পাপা যা যা বাসায় নাই একটু বাজার করে নিয়ে আসছে, যে লবণ, টমেটো নিয়ে আসলো, শসা নিয়ে আসছে, লেবু নিয়ে আসছে, আর ধনিয়া পাতা আর করলা আমি আনতে বসি। সনাতন পদ্ধতিতে এখন আমি এই যে সজনাগুলোকে পেঁচায় রাখবো, কাপড় ভিজায় কিংবা ছালার বস্তা ভিজায়, কাপড়টাকে এভাবে ভিজায় নিতে হবে। ছালার বস্তা হইলে খুব ভালো, চটের বস্তা। এখন চলো গোসল করে দিয়ে, আজান হয়ে গেল তো, জুম্মা। চলো চলো, স্যালাইন শেষ হয়েছে, মাইট দেবো কিন্তু আমি, তাড়াতাড়ি যাও, তাহলে বেশ কয়েকদিন রেখে খাওয়া যাবে। আজকেও আম্মুর রান্না সজনা একটু আছে, একটু রান্না করলে হয়তো, এই ইচ্ছা করেই করলাম না, কারণ ওইটা আগে শেষ হোক। এই জুম্মা ছিল গত শুক্রবার, আর এই জুম্মা ঢাকাতে। ঈদের আগের দিন ছিল জুম্মা। হ্যাঁ, কালকে 8 দিন হয়ে যাবে ঈদই না, আজকে 7 দিন। এখন বেশি বেশি করে দোয়া করিও। মাশাআল্লাহ, তোমাদেরকে খুবই সুন্দর লাগতেছে ঈদের পাঞ্জাবি পরে। আমি নামাজে ছিলাম, আমি মনে করতেছি কি জানো সাইফানা বাবা, ট্যাপ ছাড়া কেউ মানে ওই যে পিছন থেকে শয়তান টয়তান ডাকে না, মনে হয় বাসায় আওয়াজ হচ্ছে। নামাজ পড়ে তারপরে উঠছি, এসে দেখে আমার ফিল্টার দেখে আমার মাথা চক্কর দিয়ে উঠছে। এই যে মেশিনের মেয়াদ শেষ, লাল হয়ে গেছে, তখনই মনে হইলো, বুঝলাম। আচ্ছা কিভাবে বুঝো যে লাল? ওখানে দেখো এই চিহ্নটা পুরো লাল হইলে মেশিনটা শেষ। কাজ কিভাবে বাড়ে দেখলা? এখন আমার 2 রাকাত নামাজ বাকি। এদিকে সাইফানটা চলে আসছে, সাইফানের পাপা। আমাদের কালকের মেনু আর আজকের মেনু এক, সেম, খাই দেয়। আচ্ছা, একটু গাঢ় করছি চাল ভাত। সাইফান আসো, লাউ শাকটা যে কি মজা লাগতেছে, একদম এত কোমল একটা শাক। এই ছেলেটা সকাল থেকে ওই যে ও রুটি আমি খেলাম এখন, জানো, একটু খাইতে পারলে তাও ভালো। পোলাও ঘ্রাণ, মনে বাসায় পোলাও রান্না হয়েছে। শিপলু ভাই চালটা হ্যাঁ ভালো তো, খুব সুন্দর। আজকে শিপলু ভাইয়ের চাল দিছি। আমার শাকটা এত ভালো লাগছে, সবগুলো খাই নেবো। নিবা একটু? না না, কেন? এই সর্দি থেকে জিনিসপত্র নিয়ে আসছিলাম, সে ব্যাগগুলো আজকে ধুয়ে দিছি। এটা মালামাল টানতে গেলে না ব্যাগ ভালো থাকে না, একটু বের করে দেওয়ার চেষ্টা করতেছি, তাহলে শুকায় যাবে। খুব রোদ, দাঁড়ানোই মুশকিল বারান্দায়। একদিনে কি পরিমাণ কাপড় ধুইছি, বারান্দা থেকে তুলে নিয়ে আসলাম ভাঁজ করব। আর তারা আসরের নামাজ পড়ে এসে খালি আমাকে বলে কি রেসিপি বাড়া। আমি তাদেরকে এখন বলছি আম্মুর যে চটপটি আছে তারাও সেটা খাওয়াবো, কিন্তু আমার মনটা খুব খারাপ, চটপটি দেখলেই আমার কান্না আসতেছে। কেন? টকটা আনি নেই, 2 বোতল টক ভরছিলাম, বুঝলা, আমি আর খালাম্মা মিলে। খুবই আমার মন খারাপ। তোমার পেটটা কি ফুলছে নাকি? না, এমন দেখা যাচ্ছে কেন পুরা? পাঞ্জাবিটা লুজ তো। এখন আমি টক লেবু দিয়ে বানাচ্ছি, ধনিয়া পাতা কাটছি, পেঁয়াজ দেব। দাঁড়াও, আচ্ছা আমার পেয়ারাটা কই গেল? তোমার পেঁয়াজটা টেবিলে। ডিম সিদ্ধ দিলাম। আচ্ছা, শুক্রবার সাইফান বাইরে যাওয়ার জন্য একটু জিদ করতেছিল, কিন্তু তার শরীরটা খারাপ করার জন্য আমি বলছি যাব না। সাইফানের বাবা বলতেছে চলো সন্ধ্যার পরে একটু বের হই। ঢাকা শহরে ঘোরার জায়গা আছে, খালি রেস্টুরেন্টে যাই খাওয়ার জায়গা। তা হ্যাঁ, এই যে খাওয়া ছাড়া ঘোরায় ভাল লাগে, খাইতে ভাল লাগে না।
লেবুগুলির সেই রস নেই, আজকে ঢাকার লেবুরও রস নেই। মাশাল্লাহ, দেখতে তো ভালোই হইলো, কিন্তু মিস করতেছি সর্দির টককে। নাও সাইফানের এটা, সাইফানের পাপার এটা। ও রে, কোনটা সাইফানের? ছোটটা। এটা মানে শিল্পী আন্টির টক যে কত বড় একটা গেম চেঞ্জার এটা বোঝা যায়। এখন এই চটপটের মূল্যই নেই, মানে ওই তেঁতুলের টক ছাড়া খাচ্ছি, বললোই নাই বললে ভুল, মানে খাচ্ছি কিন্তু ওই স্বাদটা মানে পাচ্ছি না। ওই লেভেলে উঠতেছে না। এখন আমি একটু লেবু আনি, নাহলে আমি নিজেই খাইতে পারছি না, একটু লেবু লাগবে। আমার কাছে কিন্তু ভালো লাগতেছে। তোমাকে একটু বেশি লেবু দিছি, ও লেবু ছাড়া ওই জিনিস বৃথা। দেবা একটু, বেশি আর দিও না, 7 টপ হয়ে যাবে তখন, 20 টপ। একটু পেঁয়াজ টেয়াজ নিই। গতকালকে আমাকে একজন একটা ভিডিও না 4টা ভিডিও পাঠিয়েছে, কে সেটা? তার নাম আমি নিচ্ছি না। ভিডিওটা দেখতে অনেকটা এমন, প্রমোট করতেছি না, লাল কয়েন এখন বিক্রি আবার হচ্ছে দেখাই। অনলাইনে মানে পুরানো 1 টাকার লাল কয়েনের কথা 2 শুনে লাখ টাকা আর দিচ্ছে ক্যাশ বলে? পে নামের একটি ওয়েবসাইটে প্রতি পিস কয়েনের দাম ধরা হচ্ছে প্রায় 2 লক্ষ টাকা। চলুন এবার সাধারণ মানুষের কাছ থেকে জেনে নেওয়া যাক কিভাবে তারা এই কয়েন বিক্রি করছেন, কোথা থেকে ফর্ম পূরণ করছেন এবং পুরো প্রক্রিয়ায় কত টাকা খরচ হচ্ছে। আমি আজকে অনেক খুশি, কারণ আমি কোনোদিন কল্পনাও করি নাই বাংলাদেশে এমন কিছু হবে। মাত্র 2000 টাকা দিয়ে একটা ফর্ম পূরণ করলাম, আর ক্যাশ পে ওয়েবসাইটে 1 টাকা লাল কয়েন 7 পিস বিক্রি করার জন্য ফর্ম পূরণ করছিলাম। ফর্ম পূরণ করছি 2 দিন আগে, আর আজকে ওদের টিম এসে আমার কয়েনগুলো নিয়ে গেল। প্রতি পিস কয়েনের মূল্য 2 লাখ টাকা করে পাইছি। ভাই রে ভাই। আচ্ছা, মেন কথাটা হচ্ছে যে আপনাদেরকে একটু বুঝাই, আপনারা খুব কাছ থেকে দেখেন। এখানে প্রথমে ওরা যেইভাবে আপনাদেরকে, মানে এটা কিন্তু এআই দিয়ে বানানো ভিডিও, সো আপনাদেরকে কিভাবে ওরা ট্রাস্ট কীভাবে গেইন করতেছে, উপরে আরটিভির লোগো আছে, হ্যাঁ লোগো আছে, তারপরে একজন মহিলা কথা বলছে, আর নিচে কিন্তু আর ক্যাশ পে, মানে যারা প্রতারণা করতে চায় এটা তাদের লোগো, ওয়েবসাইটে ফেসবুক পেজ। তারপরে ওরা বিকাশের একটা টেমপ্লেট ইউজ করছে এখানে, বিকাশের টেমপ্লেট ইউজ করাতে বিশ্বাসের একটা আসতেছে এখানে। মানে বিশ্বাসটা তারপরে দেখেন এখানে আবার আরটিভির মাইকও বসেছে, ওখানে আরটিভি বসেছে, আর লোকটার কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে এটা ফেক। আজকে আমি অনেক খুশি, কেউ কোনোদিন বলবে এই কথাটা। কোনোদিন কল্পনাও করি নাই বাংলাদেশে এমন কিছু হবে। মাত্র 2000 টাকা। আচ্ছা, এখানে একজন ইন্টারভিউ নিচ্ছে, পিছনে দেখেন এই বান্দাটা কিন্তু ইন্টারভিউয়ের কাছেই, কিন্তু সে দেখতেছে একদিকে, আর সে ক্যামেরার দিকে না তাকায় এই বান্দাটা দেখতেছে আরেকদিকে, আর ঠোঁটের দিকে তাকায়, দেখেন ঠোঁটের সাথে কথার কিছু হইলেও চেঞ্জেস পাবেন। দিয়ে একটা ফর্ম পূরণ করলাম, আর ক্যাশ পে ওয়েবসাইটে 1 টাকা লাল কয়েন 7 পিস বিক্রি করার জন্য ফর্ম পূরণ করছিলাম। এই যে ক্যাশ পে ওয়েবসাইটে বলার পরে আবার কিন্তু একটা কার্ড গেছে, আর আজকে ওদের টিম এসে আমার কয়েনগুলো নিয়ে গেল। টিম প্রতি এসে পিস কয়েনের নিয়ে মূল্য 2 লাখ যাচ্ছে, টাকা করে আর পাইছি। 2 নাম্বার শুনলাম আপনি কয়েন বিক্রি করছেন। টিম এসে 2 লাখ টাকা করে তাকে দিয়ে গেছে, মানে বাবা কত দয়াবান লোক। হ্যাঁ ভাই, আজকে আমি 1 টাকা লাল কয়েন বিক্রি করলাম, 1 পিস কয়েন দিছি, আর ক্যাশ পে টি আর টিন আমাকে 2 লক্ষ টাকা দিছি। 1 টাকা লাল কয়েন আপনিও বিক্রি করতে পারেন প্রতি পিস 2 লক্ষ টাকা করে। এর জন্য আপনাকে শুধুমাত্র 2000 টাকা দিয়ে একটি ফর্ম আর এই জায়গায় আপনি জাস্ট এই মানুষটার হাতের দিকে খেয়াল করতে পারেন। যাই হোক, এটা যদি অথেন্টিক আরটিভির পেজ থেকে আসতো তাহলে আপনারা বুঝতে পারবেন, কারণ আরটিভির পেজ এর লোগো ইউজ করছে, মাইকেও আরটিভি, বাট ফেসবুক পেজ দেখাচ্ছে আরেকজন। তো এখানকার মেন ঘটনা হচ্ছে, যদি আপনি ইনাদেরকে 2000 টাকা দেন তাহলে কিন্তু তারা আপনাকে ফর্ম পূরণ করতে দিবে, তারপরে আপনি ফর্ম পূরণ করলে তারপরে তারা এসে আপনাকে 2 লাখ টাকা দিবে, আর আপনার কাছ থেকে সেই পুরানা গোল্ডেন কয়েনটা নিবে। তারপর এইটা হচ্ছে আরেকটা পেজ ZX লাল কয়েন যারা বিক্রি করবেন 1999 সালে আমাদের সাথে যোগাযোগ করেন, কমেন্টে নাম্বার দিয়ে যান, আর ভিডিওটা শেয়ার করে দেন। আমরা 3 লক্ষ করে রেট দিচ্ছি। এর আবার ইনি আবার 3 লাখ দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এইটা আরেকটা পেজ, আর এইটা সেই আগের পেজ দেখেন। আপনারা কি এখনো 1 টাকা রেড কয়েন প্রতি পিস 2 লক্ষ টাকা করে জানার পরেও বিক্রি করতে পারেন নাই? বিক্রি করার জন্য আপনাদের একটা সহজ মাধ্যম বলে দিচ্ছি, শুধুমাত্র আমার কথা ভালো করে শুনুন। কত দেব? গুগল ক্রোমে যান, সার্চ করুন rcashpaycoin.com, চলে আসবে আমাদের ওয়েবসাইট। ওখানে 2000 টাকায় ফর্ম পূরণ করুন আর কয়েন বিক্রি করুন। তো আমার কথা হচ্ছে, যদি আপনারা এইটাতে বিশ্বাসও করে থাকেন, যদি কেউ আপনার কাছ থেকে বিফোর মানে আগাগোড়ায় টাকা চায়, তখন আপনি কি করবেন, যে ভাই আপনি আমাকে যে 2 লাখ টাকা দিবেন, আপনি 1,98,000 টাকা দিন, ওখান থেকে 2 লাখ কেটে নিন, এইভাবে বলবেন, 2000 কেটে নিন। সো এইভাবে প্রতারিত হবেন না, কারণ যেই
মানুষটা আমাকে এটার ইনফরমেশন পাঠাইছে, 4টা ভিডিও পাঠাইছে, সেই মানুষটা আবার রাতারাতি কয়েন টয়েন খুঁজে একাকার অবস্থা খুশিতে। তারপরে টাকা রেড কয়েন আবার সাকিব আল হাসানের ফেস ধরে ক্যাশপে ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে পারেন। এটি একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম। হাই, সবাই কেমন আছেন? তাহলে দেখেন মানে একটার পর একটা রেকমেন্ড করতেই আছে তো করতেই আছে। এটা সাকিব আল হাসানের এআই। তো যেটা আমি বুঝলাম যে অনেকেই প্রতারিত হচ্ছে, মানে এআই তো বোঝা অনেক ডিফিকাল্ট। আর এরা আসলেই যেভাবে এডিট করছে, এটা আসলে যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে নাই বা যারা এআই নিয়ে কাজ করেনি তাদের জন্য বোঝা একটু ডিফিকাল্ট। যেমন মুরব্বীদের জন্য বোঝা ডিফিকাল্ট, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করছে নতুন নতুন তাদের জন্য বোঝা ডিফিকাল্ট। তাদের কাছে কয়েন থাকলে দেখা যাচ্ছে যে গ্রামের মানুষ বেশি ফাঁদে পড়ে গিয়ে এইভাবে 2000 টাকা 4000 টাকা, মানুষজন তো মানে ওদের তো ধান্দাই হচ্ছে এইটা। ওই 2000 টাকাটাই প্রতারিত। হ্যাঁ, এটাই তো ওদের লাভ। টাকা কিছুই দিতে আর আসবে সে তোমার বাসায়, তোমার কাছ থেকে 2 লাখ টাকা ক্যাশ দিবে আর তোমার কাছ থেকে কয়েন নিয়ে যাবে। বাহ, কি সুন্দর না? আমাদের ফ্যামিলির মধ্যে একজন প্রতারণার শিকার হয়েছে। সে তার জীবনের প্রায় 90-95 হাজার টাকা ধ্বংস হয়েছে। সেই ঘটনাটা বলতে প্রায় 1 বছরের একটু বেশি হচ্ছে, 1 বছর 2 মাস। সেই ঘটনাটা বলবো যে সেটাও বলার মতন সাহস পাচ্ছি না, কারণ সে বলে যে আমি বলবো, কিন্তু আবার প্রাইভেসির কারণে বা অন্য অন্য কারণে সেটা শেয়ার করতেছি না। যদি আপনারা কমেন্ট করেন হয়তো বা তাকে ম্যানেজ করে ভবিষ্যতে সেই ঘটনাটা শেয়ার করলে হ্যাঁ অনেকের উপকার হবে। 2 তরমুজ আনলাম, গেস করেন কত? না বলেই দিই। সে আসা মাত্র আমাকে বলছে 30 টাকা কেজি, মানে একটা 100 টাকা পিস। 100 টাকারও মানে 30 টাকারও কম দাম পড়ে, 3.5 কেজি ওজন। ওইটা একটু ছোট মনে হচ্ছে না? ওইটা একটু ছোট। দাও একটা কাটি। ওইটা কাটা আছে, দেখো লাল কি। খোলো তো দেখি। আরে এত দাম কমছে। কালকে খালামা আমাকে বলছে খালামা 30 টাকা। আল্লাহ, খুবই সুন্দর। চলো চলো, ফাটাবে না, খুবই সুন্দর। এত সুন্দর তরমুজ কাঠ দেখলে ভালো না লাগে। 100 টাকা পিস, ওজনও 3.5 কেজি, বিশাল ব্যাপার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেস্ট। রাত বাজে 9:30। গত ব্লগের কমেন্ট পড়তেছিলাম, এহসান আলী ভাই কমেন্ট করছে, জার্নিতে একটা হ্যান্ড স্যানিটাইজার রাখেন সাইফানের জন্য। কোভিডের সময়ের হ্যাবিটটা সবসময় মেনটেন করা দরকার। ভেরি ভেরি নাইস সাজেশন ভাইয়া, আসলেই দরকার। আর ওর ব্যাগে থাকে বাট তখন আর মাথায় ছিল না। থ্যাংক ইউ সো মাচ এহসান ভাই। আর জেসি আপু লেখছে, কাম্মি আপু, আই ওয়ান্টেড টু আস্ক ইউ সামথিং। ইজ দেয়ার এনি টাইম ইউ ফিল ডাউন and not intended to do anything like nothing? I manage a job and my home, but sometimes I also feel down because you are a terrific hard working woman. তোমার যখন কাজ করতে মন চায় না বা মন খারাপ থাকে, তখন তোমার কি এমন কোনো দিন হয় এটা জিজ্ঞাসা করতেছে? হয়, তখন আমি জিকির করি। তখন সে জিকির করে, আবার একটু পরে ভালো লাগে, আবার একটু পরে ভালো লাগে, তারপর সে কাজ করে। আর বাড়িতে আসার পরে না ভালো লাগতেছেই না, মনে হচ্ছে ঈশ্বর দিকে গেলে একটু ভালো লাগতে হবে। এটা তো স্বাভাবিক। আমাদের সাইফানের স্কুল খুললে আমাদের পুরোপুরি ব্যস্ততা শুরু হয়ে যাবে। যাই হোক, খারাপ লাগুক আর যাই লাগুক, দুনিয়াটা না ইমোশন দিয়ে চলে না। দুনিয়াটা অনেক প্র্যাকটিক্যাল একটা জায়গা। যত বয়স হচ্ছে একটাই জিনিস বুঝতেছি ভাই, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, নিজের দেহর যত্ন নিতে হবে। কেউ কারণ না, আমার ব্যথা কেউ নিতে পারবে না, আর আমার কষ্টও কেউ নিতে পারবে না, সেটা শারীরিক হোক আর মানসিক হোক। জীবনটা অনেক কেমন জানো, উই হ্যাভ টু ফাইট আওয়ার ওন ব্যাটেলস আর কি। এটা বারে বারেই বলতে চাই, বুঝাইতে চাই। জাস্ট একটাই জিনিস কি, যে বেশি যেন দেরি না হয়ে যায় বুঝতে বুঝতে আমাদের সবারই। এইটাই, বিদায়টা নিয়ে নাও। সাইফানের শরীর এখন কেমন? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। নামাজ কালাম পড়তেছে, খাওয়া দাওয়াতে রুচি একটু কম, বাট ওইটা ঠিক হয়ে যাবে। ওভারঅল আমি মনে করি যে অলমোস্ট রিকভার্ড 80% আমি বলবো। বিদায় নিয়ে নাও তাহলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প সেটা মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ ভাই, টাটা। My guiding light, you are my everything, you are Muhammad.